সুমনা তার স্বামী রাজ, শাশুড়ি মা অন্বেষা দেবী এবং শ্বশুরমশাই নীলকান্ত বাবুর সঙ্গে বাস করে। রাকেশের পরিবার ছিল মধ্যবিত্ত পরিবার। রাজ একটা সামান্য ছোটখাটো অফিসে কাজ করত, আর সেখানে রাজের মাস মাইনে ছিল মাত্র ৮,০০০ টাকা। সেই ৮,০০০ টাকা বেতনেই তাদের সংসার চলত। অন্যদিকে রাজের বউ সুমনা ছিল খুবই জেদি প্রকৃতির। সামনেই ঈদ ছিল বলে সুমনা তার স্বামী রাজের কাছ থেকে সমস্ত মাহিনার টাকা নিয়ে নেয়। দেখো রাজ, আমি কিন্তু কিছু জানি না। তুমি সংসার চালাবে কিভাবে, সংসারের টাকা কোথা থেকে পাবে, ওসব আমি কেন দেখতে যাব? আর তাছাড়া তোমার টাকার উপর আমার তো পুরোপুরি অধিকার আছে। তাহলে তুমি আমাকে এই টাকাটা নিতে কেন বারণ করছো? দেখো সুমনা, তুমি আমাদের পরিবারের একজন সদস্য, আর আমাদের পরিবারের আর্থিক অবস্থা এখন কেমন তুমি তো সেটা খুব ভালো করেই জানো। আর তুমি সবকিছু জেনে শুনে যদি শপিং করে টাকা নষ্ট করো, তাহলে আমি তোমাকে টাকা নিতে বারণ করবো না তো কি করবো? রাজের মুখে এমন কথা শুনে সুমনা খুবই রেগে যায়। তাই সুমনা রাজের সঙ্গে আর কোনো কথা না বলে তার সব টাকা নিয়ে সেখান থেকে শপিং করতে বেরিয়ে যায়। আর সেই জন্য রাজও সুমনার পেছন পেছন যায়। আর সুমনার বান্ধবীদের সামনেই রাজ সুমনার হাত থেকে টাকাগুলো নিয়ে চলে আসে। কিরে রাজ, তোর হাত থেকে এভাবে টাকাগুলো নিয়ে চলে গেল কেন? তুই তো বলেছিলিস তোর স্বামী নাকি অনেক রোজগার করে, তোকে অনেক অনেক টাকা দেয়, তাহলে এভাবে টাকাগুলো নিয়ে চলে গেল কেন? না রে, আসলে আমি না ওর জমানো টাকা থেকে কিছু টাকা নিয়ে চলে এসেছি। আচ্ছা ছাড়, তুই বরং আজকে চলে যা, আমাকেও বাড়িতে যেতে হবে। আজকে আমি বাড়ি যাচ্ছি, কেমন? কালকে আমরা শপিং করব, ঠিক আছে? এভাবেই সুমনা তার বান্ধবীকে মিথ্যা কথা বলে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে এসে সুমনা রাজের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। তুমি আমার বান্ধবীর সামনে আমাকে কিভাবে অপমান করলে? এটা তোমার একদমই উচিত হয়নি। তুমি আমার হাত থেকে কিভাবে টাকাটা নিয়ে নিতে পারো? দেখো সুমনা, তোমার মতো বউ আমি একটাও দেখিনি। তোমাকে তো আমাদের সংসারের কথা ভাবতে হবে। তুমি যদি প্রতিদিনই শপিং করে করে এত টাকা নষ্ট করো, তাহলে কিভাবে চলবে? তুমি এই কথাটা বলতে পারলে? আমি কখন প্রত্যেকদিন শপিং করলাম? আমি তো ঈদের জন্যই শপিং করছি। তাছাড়া আমি একটা সুন্দর ড্রেস দেখেছি, ওটার দাম ৩০,০০০ টাকা। কই, আমাকে ৩০,০০০ টাকা দাও। না, আমি তোমাকে টাকা কোনোভাবেই দিতে পারবো না। ওই টাকা আমি নিজের জন্য জমিয়ে রেখেছি। কেননা মা বাবার ওষুধ কেনার কথাটাও তো আমাকে ভাবতে হবে। শুধু তোমার পেছনে টাকা ওড়ালে তো চলবে না। এই বলে সুমনা রান্নাঘরে চলে যায়। আর সে রান্নাঘরে গিয়ে নিজের জন্য অনেক কিছু খাবার বানায়, কিন্তু সে শুধুমাত্র নিজের জন্যই রান্না করে। সে তার শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং স্বামীর কথা না ভেবেই একা একা খাবারগুলো খেয়ে নেয়। আর যখন রাজের বাবা মা চিৎকার করে করে খাবার চায়, তখন সুমনা কোনো মতেই তাদেরকে পাত্তা দেয় না। সুমনা, মা বাবা তো তোমাকে কখন থেকে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? যাও, মা বাবাকে খাবারটা দিয়েছো। কখন থেকে মা ডাকছে। না, আমি কোনো মতেই তোমার বাবা মাকে খাবার দেব না। কারণ তুমি যখন আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে নিলে, তখন তো তোমার ভাবা দরকার ছিল। আমি তো আজকে অনেক কিছুই রান্না করেছি, আর আমি সব রান্নায় একা খেয়ে ফেলেছি। আমি তোমার জন্য বা তোমার পরিবারের জন্য কোনো রান্না করতে পারবো না। এভাবে সুমনা রাজের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে থাকে। রাজেরও কিছু করার থাকে না, তাই রাজ নিজেই রান্নাঘরে চলে যায় এবং রান্না করে তার বাবা মাকে খাওয়ায়। আসলে রাজ সমস্ত কিছু রান্না বান্না করতে জানতো, তাই সুমনার জন্য সে বসে না থেকে নিজেই রান্না বান্না করে ফেলে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সুমনা লুকিয়ে লুকিয়ে রাজের জমানো টাকা চুরি করে নেয়। আর রাজ যখন তার জমানো টাকা খুঁজে পায় না, তখন সে সুমনাকে বলে, সুমনা, তুমি এতটা নির্লজ্জ হয়ে যাবে এটা তুমি কখনোই ভাবিনি। আমি তোমাকে টাকা দিলাম না বলে তুমি আমার টাকাগুলো চুরি করে নেবে? ছি সুমনা, ছি। দেখো রাজ, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পাকাতেই হয়। আর যদি তুমি আমাকে ভালোই ভালোই টাকাটা দিয়ে দিতে, তাহলে কিন্তু এই কাজটা আমাকে করতে হতো না। তুমি তো আমাকে বাধ্য করলে। দেখো সুমনা, ভালোই ভালোই আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও। কেননা ওই টাকাগুলো অনেক কষ্টের টাকা, আর ওই টাকাগুলো আমি আমাদের ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছি। তাহলে তুমি আমাকে কিসের জন্য বিয়ে করে এনেছো? দেখো, তুমি তো জানতেই আমি কত ধনী পরিবারের মেয়ে, আর আমাকে আমার বাবা শপিং করার জন্য এভরিডে টাকা দিত। সে তোমার বাবা দিতেই পারে, তোমার বাবার অনেক বড় বিজনেস ছিল, কিন্তু দেখো আমাদের তো অত বড় বিজনেস নয়, আর আমি তোমাকে অতগুলো টাকা দিতেও পারবো না। দাও দাও, বেশি না বকে টাকাগুলো আমাকে ফেরত দাও। এইভাবেই রাজ এবং সুমনা ঝগড়া করতে থাকে, কিন্তু সুমনা রাজকে কোনোভাবেই টাকা দিতে চায় না। অন্যদিকে রাজও হাল ছেড়ে দেওয়া ছেলে নয়, তাই সে সুমনার কাছ থেকে জোর করে টাকাগুলো নেওয়ার চেষ্টা করে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে সুমনা রাজের টাকা তাকে ফেরত দিয়ে দেয়। আর এর ফলে সুমনা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই কিছুদিন কাটে। ঈদের দিন দেখতে দেখতে অনেকটাই কাছাকাছি চলে আসে, তাই সুমনা খুবই দুশ্চিন্তায় পড়ে, কারণ এখনো পর্যন্ত তার ঈদের শপিং করা হয় না।
কি যে করি এখন কে জানে। সামনেই তো ঈদ চলে আসছে, আর আমার বান্ধবীরা তো আমাকে বলেই রেখেছে ঈদের সময় আমাদের বাড়িতে এসে সেমুই খাবে। কিন্তু আমি এখন কি করব? বাড়িতে না হয় সবকিছু রান্না করে ফেলবো, কিন্তু আমি নতুন ড্রেসটা কিভাবে কিনবো? আমার তো ঈদের জন্য একটাও নতুন ড্রেস কেনা হয়নি। যা ড্রেস আছে সব তোমার বান্ধবীরা দেখে নিয়েছে, আর আমি যদি এই পুরানো ড্রেসই পরি তাহলে ওরা আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করবে। সুমনা এসব ভাবতে ভাবতেই তার বান্ধবীদেরকে ফোন করে, আর সে ফোন করে তার সমস্ত বান্ধবীদেরকে নিজের বাড়িতে আসার কথা বলে দেয়। এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে। একদিন সুমনা রাজকে বলে, দেখো রাজ, আমাকে কিন্তু এবার টাকা দিতেই হবে, না হলে আমি কোথা থেকে টাকা পাবো? আর তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে কিন্তু আমি এবার সত্যি সত্যি আমার বাবার কাছে চলে যাব, আর আমি ওখানেই ঈদ কাটাবো। এখানে আমি আর কোনো মতেই থাকবো না। যেখানে আমাকে কোনো সম্মান দেওয়া হয় না সেখানে আমি কেন থাকতে যাব? ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো, আমি তোমাকে কোনো কিছুই বলবো না, আর কোনো কিছু করতে বারণও করবো না, ঠিক আছে? রাজের এই কথা শুনে সুমনা খুবই রেগে যায়, আর তাই সুমনা তার শাশুড়ি মাকে কথা শোনানো শুরু করে দেয়। দেখো বৌমা, এরকম করলে কি করে চলবে? সামনেই তো ঈদ, আর তুমি যদি এরকম করো তাহলে চলবেটা কি করে? এমন একটা উৎসব পার্বণের সময় তুমি কেন অশান্তি করছো শুধু শুধু? তুমি তো এই তো কিছুদিন আগেই কয়েকটা জামা কিনে নিয়ে এলে, তাছাড়া তুমি তো প্রত্যেক দিনই শপিং করছো দেখছি। তোমার কাছে অতগুলো জামা আছে, তা সত্ত্বেও তুমি কেন শপিং করতে চাইছো? আপনিও তো দেখছি আপনার ছেলের মতো কথা বলছেন। দেখুন, ঈদের দিনে কিন্তু আমি আমার বাড়িতে আমার বান্ধবীদেরকে নিমন্ত্রণ করেছি। ওরা ঈদের দিন আমাদের বাড়িতে আসবে আর এখানেই খাওয়া দাওয়া করবে। তাই আমি ওদের সামনে যদি পুরনো জামা কাপড় পরি তাহলে ওরা তো বুঝতে পেরে যাবে, আর ওরা তো আমাকে নিয়ে মজা করবে। দেখো বৌমা, ওরকম বন্ধু তাহলে রাখার কোনো প্রয়োজন নেই। যে বন্ধু তোমাকে নিয়ে হাসাহাসি করবে এমন মেয়েদের সঙ্গে তাহলে তুমি কেন বন্ধুত্ব পাতিয়েছো? আমার মতে বলে ওরকম বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো। শাশুড়ি মায়ের এই কথা শুনে সুমনা সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে ব্যাগপত্র গুছিয়ে তার বাবার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তবুও তার শাশুড়ি মা তাকে আটকায় না। সুমনা রাজকে বিদায় জানিয়ে তখনই বাবার কাছে চলে যায়। সুমনা তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, আমাকে কিছু টাকা দাও তো। আসলে দেখো না, রাজ আমাকে কোনো টাকাই দেয়নি, আর ঈদের সময় তো শপিং করতে হবে। বলো, আমার কয়েকটা জামা কেনার আছে, তুমি আমাকে টাকা দাও। দেখ মা সুমনা, তোর বিয়ে হয়ে গেছে, আমি তোকে এখন টাকা কিভাবে দিই বলতো? আর তাছাড়া একবার দুবার না হয় দিলাম, কিন্তু তুই তো বারবার ফোন করে চাইছিস। আর তাছাড়া মাঝে মধ্যে আমার কাছে টাকা না থাকলেও আমি ধার করে দিয়েছি, কিন্তু এখন আমি তোকে দিতে পারবো না রে। আর তাছাড়া আমি তোর ধনী বাবা হতে পারি, কিন্তু টাকা যে আমার কাছে সবসময় থাকবে তা তো নয়। আর তোর তো এখন বিয়ে হয়ে গেছে, তুই তো এখন তোর বডির কাছ থেকেই টাকাটা চাইবি, তাই না? বাবা, আমি কি ওর কাছ থেকে চাই না? আমি তো ওর কাছ থেকে টাকা চাই, কিন্তু তোমার জামাই তোমাকে কোনোভাবেই টাকা দিতে চায় না। তোমার জামাই খুব কিপটে। তুমি জানো, তুমি আমাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, ও তো 1 নম্বরের কিপটে। আমাকে সামান্য শপিং করার জন্য টাকা দিতে চায় না। সুমনার মুখে এমন কথা শুনে সুমনার বাবাও তাকে কোনো টাকা দেওয়ার জন্য রাজি হয় না। এই দেখে সুমনার খুবই খারাপ লাগে, তাই সে নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে থাকে। এখন সে ভাবতে থাকে কোথা থেকে সে শপিং করার জন্য টাকা জোগাড় করবে। এভাবেই ঈদের আর মাত্র একটা দিনই বাকি থাকে, আর শেষ পর্যন্ত সুমনা তার মায়ের কাছ থেকে টাকা নেয় এবং মায়ের দেওয়া টাকা দিয়ে সে শপিং করে নিয়ে আসে। আর সুমনার বাবা যখন বিষয়টা জানতে পারে তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি শুধু শুধু এত রেগে যাচ্ছ কেন? আমাদের তো একমাত্রই মেয়ে, ও আমার কাছে টাকা চাইলে আমি কি ওকে শপিং করার জন্য টাকা দিতে পারি না? আর তাছাড়া কালকেই তো ঈদ, ঈদের জন্য এখন শপিং করবে না তো কখন করবে? ঈদের পরে। দেখো, আমি তোমার কাছে টাকাগুলো এই জন্য রাখিনি যে তুমি সবসময় তোমার মেয়েকে শপিং করার জন্য দিয়ে দেবে। বিয়ের আগে আমার থেকে সবসময় টাকা নিত, কিন্তু এখন ওর বিয়ে হয়ে গেছে, ওর ওটা বোঝা দরকার। আচ্ছা, এবার তুমি চুপ করো। কালকেই ঈদ, মেয়েটা ঈদের পরেই তো চলে যাবে। এসব কথা শুনলে ওর মন খারাপ করবে। তুমি চুপ করো এবার। এভাবেই সুমনার মা সুমনার বাবাকে চুপ করিয়ে দেয়, আর সুমনার বাবাও কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই সেই দিনটা কাটে। পরের দিন সকালে সুমনা নতুন ড্রেস পরে তার বান্ধবীদের জন্য অপেক্ষা করতে থাকে। তখন তার বান্ধবীরা সুমনার বাবার বাড়িতে আসে আর সুমনাকে বলে, কিরে সুমনা, তুই তো বলেছিলি শ্বশুর বাড়িতে আমরা সবাই যাব, তোর শ্বশুর বাড়িটাও আমাদের দেখা হয়ে যাবে, কিন্তু তুই হঠাৎ বাবার বাড়িতে চলে এলি কেন? তোর বাবার বাড়িতে তো আমরা সবাই এসেছি। আসলে আমি ভাবলাম এই বছর ঈদও আমি বাবার বাড়িতেই কাটাবো, তাই দেরি না করে আমি এখানেই চলে এলাম। তাছাড়া আমার মায়েরও শরীরটা একটু খারাপ ছিল, আর ঈদের দিন জানিস তো বাড়িতে কত কাজ থাকে, তাই আমি মায়ের হাতে হাতে সাহায্য করার জন্য চলেই এলাম। এভাবে সুমনা তার বান্ধবীদেরকে মিথ্যা কথা বলে, আর তারা সবাই মিলে একসঙ্গে গল্প করতে বসে পড়ে। আর এমন সময় সুমনার বান্ধবীরা সুমনার ড্রেসের প্রশংসা করতে থাকে। এর ফলে সুমনা খুবই খুশি হয়। এভাবে ঈদের দিন সকালটা কাটে।
আর কিছুক্ষণের মধ্যেই সুমনা দেখে যে রাজ তাকে নিতে এসেছে। কি ব্যাপার, তুমি এখানে কেন? এখানে তোমার কে আছে শুনি? তুমি এখানে কেন এসেছো? আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি চলে যাও এখান থেকে। সুমনা দেখো, আমি তোমাকে নিতে এসেছি। অনেকদিন তো হয়ে গেল তুমি তোমার বাপের বাড়িতে আছো, আর এটা দেখে পাড়া প্রতিবেশী আমাকে তো অনেক খারাপ চোখে দেখছে, আর আমিও চাই না তোমাকে কোনো খারাপ কথা শুনতে হোক। আর তাছাড়া আমাকেও তো অনেক খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে। সবাই তো বলছে আমি নাকি তোমাকে জোর করে এখানে পাঠিয়ে দিয়েছি। তুমি চলো, আমার সঙ্গে চলো। যে যা ভাবার ভাবুক, আমি তোমার সঙ্গে যাব না, কারণ তুমি আমাকে সামান্য একটা জামাও কিনে দিতে পারো না। তাই ঈদের জন্য আমাকে মায়ের কাছ থেকে টাকা নিয়ে শপিং করতে হয়েছে। বাবাও আমাকে টাকা দেয়নি, সেদিন তুমিও আমাকে টাকা দাওনি। তুমি টাকা দিয়েও আমার হাত থেকে কেড়ে নিয়েছিলে। তোমার মনে পড়ে কথাগুলো? তাহলে তুমি কোন মুখে আমাকে নিতে এসেছো এখন? সুমনা এই নাও, আমি তোমার জন্য ড্রেস কিনে নিয়ে এসেছি। এই ড্রেসটা পরে তুমি রেডি হয়ে নাও, আর আমার সঙ্গে বাড়িতে চলো। আর আমি চাই না আমার বউ ঈদের সময় আমাকে ছেড়ে ঈদ করুক, আর আমি চাই আমার বউ আমার সঙ্গে ঈদটা কাটাক। রাজের কথাতে সুমনা কোনো পাত্তা দেয় না। সে শুধু একভাবে রাজের হাতে থাকা ড্রেসটার দিকেই তাকিয়ে থাকে। তখন সুমনা তাড়াতাড়ি করে সেই ড্রেসটা পরে তৈরি হয়ে নেয়, আর সে খুব সুন্দরভাবে রেডি হয়। রাজের পছন্দ করা ড্রেসটা পরার পর সুমনার খুবই ভালো লাগে। এভাবে সুমনা তার ভুল বুঝতে পারে এবং রাজের কাছে ক্ষমা চায়। সুমনা ঈদের দিন আবার তার শ্বশুর বাড়িতে ফিরে যায়, আর সেখানে সকলে মিলে একসঙ্গে ঈদ উৎসব পালন করে।